লাইভে আছে। সবাইকে নমস্কার জানাই। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি 35 মিনিট লেট হওয়ার জন্য। আমি ইউজুয়ালি লেট হই না, কিন্তু আজকে এক তো রাস্তায় সাংঘাতিক রকমের ট্রাফিক, মা ব্রিজের ওপর দুটি গাড়ি খারাপ হয়েছে, সেই জন্য প্রচন্ড ট্রাফিক। এবং তারপরে এখানে এসে আমাদের স্টেট অফিসের ঠিক সামনে আমরা জানি যে আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা বোনেরা তারা গতকাল থেকে আন্দোলনে বসেছেন। এবং আমি গাড়ি থেকে নামার সময়তে এই কদিন আমি আসিনি, কালকে আমি আসিনি, আমি জানতাম না যে কোন জায়গাটাতে তারা বসে আছেন। গাড়ি থেকে নামতেই আমি যখন দেখলাম আমাদের ঠিক ক্রসিং এর সামনেটাতে পুরো রাস্তাটা ট্রাফিকে মানুষ বসে রয়েছে, ডাক্তাররা বসে রয়েছে। আমি সেখানে একজন কর্মরত পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম যে আমি তো বিজেপি স্টেট অফিসে যাব, তো কোন দিক দিয়ে যাবো, কারণ এই দিকটা তো পুরোটা ট্রাফিকে ওরা বসে আছেন, তাহলে ওই দিক দিয়ে কি যাওয়া যাবে? কারণ আমাদের রাস্তাটা আপনি জানেন যে একটা গলির মধ্যে একটা এই দিক থেকে এন্ট্রি আছে, একটা এই দিক থেকে এন্ট্রি আছে। এই দিকের এন্ট্রিটা সম্পূর্ণভাবে ডাক্তারবাবুরা বসে রয়েছে, আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাই না। এগুলো এই দিক দিয়ে কি যাওয়া যাবে? তখন পুলিশ অফিসার বললেন ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ওইটিও বন্ধ আছে। আমি গাড়িটিকে ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলাম এবং খুব ন্যাচারাল, আমি তাদেরকেও দোষ দিই না। তারা আমাকে দেখেই গো ব্যাক গো ব্যাক। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিন্তু তোমাদের আন্দোলনে ভাগ নিতে আসিনি, যদিও বা দিদিভাই হিসেবে আমাদের পার্টির তরফ থেকে সম্পূর্ণভাবে আমরা তোমাদের পাশে রয়েছি, কিন্তু আজকে তোমাদের আন্দোলনে কিন্তু আমি আসিনি, আমি কিন্তু এসেছি আমার স্টেট অফিসে। আর তোমরা তো জানো যে আমি জেনারেল সেক্রেটারি, আমার একটি প্রেস কনফারেন্স আছে 12টার সময়, সেই জন্য এসেছি। তারা একটু অবাক হয়ে গেলেন, তারা বুঝতে পারেনি যে আমি সত্যি যে স্টেট অফিসে কাজ করতে এসেছি, আপনাদের প্রেস কনফারেন্স করতে এসেছি। তারা বললেন না, আপনি বুঝতেই পারছেন তো আমরা আসলে রং লাগাতে চাই না, আমি জানি, আর আমরাও চাই না যে তোমাদের, আমার ডাক্তারদের, আমার ডাক্তার ভাইদের বোনেদের এই দারুণ যে আন্দোলন, বহু বহু বছর পরে পশ্চিমবঙ্গ যে আন্দোলন দেখছে, আমরা গর্বিত তোমাদের জন্য এবং সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি তোমাদের পাশে আছে। কিন্তু বডি তো নিয়ে বেরিয়ে গেছে। আমরা তাড়াতাড়ি করে টালা থানার সামনে গেলাম এবং গিয়ে দেখলাম বাবা মা তাদের বোধহয় নীল গাড়িটার ড্রাইভার, এই তিনজন দাঁড়িয়ে রয়েছে, তারা জানে না যে বডি কোথায় নিয়ে গেছে। তাহলে তাড়াহুড়োটা বুঝুন যে তৃণমূলের নেতা, তৃণমূলের কাউন্সিলর সোমনাথ বাবু জোর করে বডিটাকে নিয়ে আজকে সোদপুরে নিয়ে গেল না কোথায় নিয়ে গেল, বাবা মাকে জানাবারও প্রয়োজন মনে করলো না। আমরা 8 ঘন্টা সেইখানে আমরা চেষ্টা করেছি বাবা মাকে নিয়ে রাজ্যপালের কাছে নিয়ে যাওয়ার, যদি রাজ্যপাল বলেন বডি প্রিজার্ভ করা হবে, কিন্তু টালা থানার যারা পুলিশ অফিসার তারা ওই নীল গাড়িটার সামনে, মানে অভয়ার মা বাবার যে গাড়িটা বা অভয়ারই গাড়ি, সেই সামনেটাতে এসে তারা দাঁড়িয়ে বললো না নিয়ে যেতে যাওয়া যাবে না, কি সই করতে হবে। আমরা বলেছি আমরা সই করতে দেব না। 8 ঘন্টা এটা চলে, 8 ঘন্টা। আর তারপরে বাবা মা তো বুঝতেই পারছেন, যাদের একমাত্র সন্তান এইভাবে তারা হারিয়েছে, তারা বললেন দিদি আমরা চলে যাই বাড়ি, এরা বলছে যে সোদপুরেই নাকি নিয়ে গেছে, বাড়িতেই চলে যাই, তারপর গিয়ে দেখি কি করতো, তারপর সেখানে গিয়ে ডিসিশন নিই। এবং তারপরে বিশ্বাস করবেন না, পুলিশ
এসকর্ট করে বাবা মার গাড়িটাকে নিয়ে, বাবা মার গাড়িতে আমি বসেছিলাম, আমি নামলাম, সেখানে আরেকজন পুলিশ উঠলো এবং বাবা মার ওই গাড়িটাকে, অভয়ের গাড়িটাকে নিয়ে পুলিশ বেরিয়ে গেল। কৌস্তব বাগচিও তার গাড়িটা নিয়ে বেরিয়ে যেতে পেরেছিল। পড়ে রইল আমার গাড়ি আর সজলের গাড়ি। আমার গাড়ি আর সজলের গাড়িটাকে আটকে দেওয়া হলো। সেদিন আপনারা অনেক চ্যানেল সেদিন ছিলেন। পুলিশ আমাদের গাড়িকে আটকে দিয়ে প্রিজন ব্যাংকটাকে দিয়ে রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হলো এবং সেখানে বেলগাছিয়া যারা 14 তারিখ রাত্রে আরজিকর দখল নিয়েছিল বা দখল নেবার চেষ্টা করেছিল, সেরকম প্রায় 300 জন আমার গাড়ি আর সজলের গাড়িকে ঘিরে তারা আমার গাড়ি আর সজলের গাড়িকে প্রায় ভেঙেই ফেলে, এরকম একটি সিচুয়েশন তৈরি করেছিল। এবং আমরা দেখতে পেলাম টালা থানার পুলিশরা চুপচাপ তারা থানার ভিতরে চলে গেল এই মবের সামনে আমাদেরকে ছেড়ে দিয়ে। কোন রকমে সেদিনকে আমরা প্রাণ বাঁচিয়ে ফিরেছিলাম। তাই পুরো বিষয়টা সেদিন আমরা ছিলাম, চাক্ষুষ দেখেছি এবং কোন কাউন্সিলর, কোন এমএলএ তৃণমূলের কি করার চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার মতো এত বুদ্ধিমতী হয়তো না, কিন্তু বেসিক এই জিনিসগুলো জাজ করার সেই ক্ষমতা আমাদের আছে। পুলিশ নিরাপত্তায় যা তাদেরকে দেওয়া হতো তাতে তারা নিরাপদ নয়, পরিবার নিয়ে তারা ভয়ে রয়েছেন। তার কারণ কিছু বিদ্যুতের লাইন কাটার জন্য কিছু দুষ্কৃতী তারা ঢুকে পড়ে তাদের প্রেমিসের মধ্যে, বাড়ি যেখানে রয়েছে সেখানে, এবং পুলিশ অফিসারের নাম বলে তারা হুমকি দিতে থাকে, বিচারকদের ভয় দেখানো হচ্ছে এমন অভিযোগ। কি বলবো? এটা কারা বলছেন? ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে কারা? বিচারক। ডিস্ট্রিক্ট জাজ। আসলে ডায়মন্ড হারবারের মডেল তো আপনারা জানেনই। ডায়মন্ড হারবারে আমাদের যুবরাজ কিভাবে 7 লাখের ওপর ভোট পেয়েছিল, আবার গর্ব করে সেটা আবার গিয়ে পার্লামেন্টে বলে আমি 7 লাখের ওপর ভোট পেয়েছি। মানে সামান্যতম যুবরাজের লজ্জাও নেই। এবং পুরো জিনিসটাকে যে বললাম, অ্যাওয়ার্ড পাওয়া থেকে আজকে এই বিচারকদের হুমকি দেওয়া, পুরো জিনিসটাই হচ্ছে এই সরকার এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তারা চায় যে হাতের মুঠোয় থাকবে। অ্যাওয়ার্ড দেব কিন্তু লয়্যালটি রাখতে হবে। তুমি তোমার নিজের ক্রেডিবিলিটিতে, তোমার নিজের ট্যালেন্টে তুমি অ্যাওয়ার্ড পাওনি। আমি চেয়েছি বলে তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি কিন্তু আমার প্রতি সম্পূর্ণভাবে তোমাকে লয়াল থাকতে হবে। যখন বলবো নিচে হাঁটতে হবে, যখন বলবো আসতে হবে, উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। আর বিচারকদেরও একইভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ভাবছেন পুরো সিস্টেমকে উনি নিজের হাতের মুঠোয় করে দিয়েছেন, কিন্তু বেশি জোর দিলে না হাতের নিচ থেকে সব বেরিয়ে যায়। আজকে সেটাই হয়েছে। সিংহাসনে বসায় জনতা আর সিংহাসন থেকে নামায়ও জনতা। আর আজকে সেই নামাবার সময় এসে গেছে, জনতা তাই করছে।